হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং টপিক কভার করতে যাচ্ছি, যেটা আমরা দেখব ইউপিএসসিতে আমাদেরকে মাল্টিপল পার্টসে কিন্তু হেল্প করবে, মাল্টিপল জিএস পেপারসে। তো ডাইভ ইন করার আগে কোথায় কোথায় হেল্প করবে তার আগে আমি আর্টিকেলটা বলে দিই একবার। আর্টিকেলটার টাইটেল কি? ডেভেলপমেন্ট অ্যাজ এক্সপ্যানশন অফ চয়েস, আন্ডারস্ট্যান্ডিং অমর্ত্য সেনস ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ। তো আজকে আমরা এই ডক্টর অমর্ত্য সেনের ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ নিয়ে ডিসকাশন করব। তো আপনারা এই আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা অলরেডি সকালবেলা জেনে গেছিলেন যে এই আর্টিকেলটা পড়তে হবে ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। যেটা জানার পরে সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও পেয়ে গেছিলেন। আপনারা পড়েছেন, এবার পড়ার পরে মনে হয়েছে একটু কিছু ক্লারিফিকেশান দরকার হতে পারে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো এখনের এই ভিডিওটা অন দ্যাট বেসিসই, অন দ্যাট নোটই হবে। তো আমরা ডাইভ ইন করার আগে একবার দেখে নিই যে এটা ইউপিএসসিতে আমাদেরকে কোথায় হেল্প করবে। এটা আমাদেরকে ইউপিএসসিতে মাল্টিপল পার্টসে হেল্প করবে। ফার্স্ট অফ অল হোয়াট টু রিডে আপনারা দেখেছেন, জিএস পেপার 3 ইকোনমিক্সে হেল্প করবে। আপনি এই ভিডিওতেও সেই লাইন প্লাস অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জিএস পেপার 4 এথিক্সের দেখতে পারবেন। তার সাথে জিএস পেপার 1 সোসাইটিতেও তার ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের। এসেতে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে আপনারা কী ডিমেনশনস প্রেজেন্ট করতে পারবেন যদি টপিক আপনাদের ফেভারেবল থাকে, আপনি যদি কমফোর্টেবল থাকেন সেখানটা রাইটিংয়ে। তো এতগুলো যদি ইন্টারলিঙ্কেজেস পার্ট থাকে, তো একবার সেই প্রবাবল একটা প্রশ্নও দেখি চলুন। তো ইউপিএসসি মডেল তো দেখেছি, এটা ইউপিএসসি 2025-এরই প্রশ্ন, একদম কারেন্ট। এটা জিএস পেপার 4 এথিক্সের প্রশ্ন। কি? টু অ্যাচিভ হলিস্টিক ডেভেলপমেন্ট গোল, a civil servant act as an enabler and active facilitator of growth rather than a regulator. What specific measures will you suggest to achieve this goal? আপনার মনে হতেই পারে যে এর সাথে কি কানেকশন, কিন্তু যখন আপনারা এটার অ্যান্সার রাইটিং করবেন ইউ উড রিয়েলাইজ যে এখানটায় কিন্তু মেন প্রপোনেন্টই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়ে হতে পারে। আমি বলছি না যে হবেই, কেন কি একটা অ্যান্সার রাইটিংয়ের মাল্টিপল ওয়েজ থাকবে, কিন্তু তার মধ্যে থেকে একটা পসিবল গুড ওয়ে হলো গিয়ে এটাকে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়ে যদি জাজ করি। কেন কি আমরা এখানটা দেখতে পাচ্ছি অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাক্টিভ এনেবলার অফ গ্রোথ, ফ্যাসিলিটেটর অফ গ্রোথ রাদার দেন আ রেগুলেটর। তো আমরা এটা যখন মিনস ভার্সেস এন্ডসের আন্ডারে পড়বো আমরা তখন দেখতে পারবো। আমরা অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যখন টেলিওলজির আন্ডারে পড়বো, টেলিওলজি থিঙ্কার্সের আন্ডারে পড়বো, তখন আমরা দেখতে পারবো এরকম একটা কনফ্লিক্ট। তো এটা একটা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন বিউরোক্রাসির, কিন্তু কোর রিজনটা, কোর থিমটা, কোর আইডিয়াটা তো সেই সেম জিনিস, যে ফ্যাসিলিটেটর ভার্সেস রেগুলেটর। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কিন্তু আমাদেরকে এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ করতে খুব হেল্প করবে। আর আমি এটা আশাও করব যে বাই দি এন্ড অফ দিস লেকচার আপনি এই প্রশ্নের উত্তর একদম খুব সুন্দরভাবে লিখতে পারবেন, আর লিখে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে সাবমিটও করবেন, আর তার একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। তো উইদাউট মাচ ডিলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নিলাম ইউপিএসসিতে কোথায় কোথায় হেল্প করবে, সেই একটা মডেল প্রশ্ন আপনাদেরকে দেওয়া প্লাস একটা পিওয়াইকিউ দেখিয়ে দেওয়া। তো চলুন সবার আগে যেটা আমাদের মেন পার্ট, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে একটা ফেয়ার ইন্ট্রোডাকশন আমরা ক্রিয়েট করি। তো যদি আমি বলি যে ট্রেডিশনালি ডেভেলপমেন্ট সবসময় কিন্তু মেজার করা হতো অন দি বেসিস অফ ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন অ্যান্ড ন্যাশনাল ইনকাম। এটা কি ভুল হবে? না। কেন কি ট্রেডিশনালি যে আমাদের কনসেপ্টটা ছিল অ্যাবাউট গ্রোথ, এটা কিন্তু বা গ্রোথ ইন দি সেন্স অফ ডেভেলপমেন্ট, এটা কিন্তু এই রকমের একটা মেজারেবল টার্মস দিয়েই কিন্তু আসতো। আর যখনই আমি বলছি ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন অ্যান্ড ন্যাশনাল ইনকাম, অটোমেটিক্যালি আমাদের মাথায় কি আসছে? জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। তো এই রকমের জিনিসপত্র জিডিপি আর পার ক্যাপিটা ইনকাম থেকে সরে অমর্ত্য সেন একটা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ একটা
আইডিয়া বা ফিলোসফি কয়েন করেন। সেখানটায় যে ইকোনমিস্ট আর ফিলোসফার ডক্টর অমর্ত্য সেন এই কথাটা বলেন যে এই যে আমরা একটা প্রসপেক্টিভ বা একটা ভিউ যে জিডিপি আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পার ক্যাপিটা ইনকামের নিই, সেটা কিন্তু খুব ন্যারো ভিউ। সেইটাকে চ্যালেঞ্জ করার জন্য সে কি করে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে আসে। আর এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নতুন করে ডিফাইন করে যে ডেভেলপমেন্ট মানে কি, আর তার সাথে এটার আইডিয়াটাকেও রিডিফাইন করে এক্সপ্যান্ড করে ইন দি সেন্স অফ হিউম্যান ফ্রিডম অ্যান্ড চয়েসেস রাদার দেন জাস্ট ইকোনমিক গ্রোথ। যেরকম আমি আগেই বলছিলাম, আগে যেরকম কোথাও না কোথাও আইডিয়াটা ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন আর রাইজিং ন্যাশনাল ইনকাম দ্যাট কনস্টিটিউট তার একটা মেজর ইন্ডিকেটার হলো জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। এই যে ইকোনমিক গ্রোথের মধ্যেই যে কোথাও একটা আটকিয়েছিল ট্রেডিশনাল আইডিয়াটা, সেটাকে কোথাও না কোথাও ব্রেক করেছে ডক্টর অমর্ত্য সেন। সে বলল যে এক্সপ্যানশন শুড বি অন দি বেসিস অফ হিউম্যান ফ্রিডম অ্যান্ড হিজ অর হার চয়েসেস হি অর শি হ্যাভ। তো আমরা একটা ফেয়ার আইডিয়া বা ব্যাকগ্রাউন্ড পেলাম যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কি আর কার এগেনস্টে এসছে। তো যার এগেনস্টে এসছে তার ব্যাপারে একটু ঠিক করে যদি আমরা একটু পড়ে নিই, তবে কেন এসছে সেটাও আইডিয়াটাও আরও একটু বেটার ক্লিয়ার হয়ে যাবে। কেন কি আমরা তো একটা ব্রডার টার্মসে দেখলাম যে এই জিনিসটা কোথাও না কোথাও একটা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে কথা বলছে। তার আগে যদি আমি কোথাও একটা এই আইডিয়াটা দেখে নিই যে এই অ্যাপ্রোচটা আসলে কি, আর তারপরে যদি আমি দেখি যে কাকে রিপ্লেস করে সে এসছে, তবে আমার বুঝতে কোথাও না কোথাও একটু সুবিধা হবে প্রিন্সিপালটাকে। তো সবার আগে ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পরে ফ্রেয়ার ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরে এবার আমরা একটা কোর ডাইভ ইন করছি কনসেপ্টে যে দি আইডিয়া অফ ক্যাপাবিলিটি কি। তো আইডিয়া অফ ক্যাপাবিলিটি ইজ মুভিং বিয়ন্ড স্কিল অ্যান্ড ইনকাম। যেরকম আগেই বলছিলাম, কেন কি এক্সপ্যানশন হচ্ছে, তো ইট ইজ মুভিং বিয়ন্ড স্কিল অ্যান্ড ইনকাম। তো the idea of capability refers to substantive freedom which the individual have to achieve valued way of life. তার মানে কি, যদি আমরা পলিটিতেও পড়েছি যে সাবস্ট্যান্টিভ ল, এখানটা সাবস্ট্যান্টিভ ফ্রিডম পড়বো। সাবস্ট্যান্টিভ ফ্রিডম কি? সাবস্ট্যান্টিভ ফ্রিডমকে যদি আমি বলি যে ফ্রিডম যেটা হোয়াট দিয়ে আমি কনস্টিটিউট করতে পারবো, হোয়াট আমার কি চাই, কি সেই ফ্রিডমগুলো, সেগুলো আমরা পরের দিকে দেখব। আর প্রসিডিউরাল ফ্রিডম কি হতে পারে, হাউ, কি করে সেটাকে অ্যাচিভ করব। তো বলছে যে দি কি আইডিয়া বিহাইন্ড দিস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচেস, যে আমার যাতে সাবস্ট্যান্টিভ ফ্রিডম থাকে অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সেটাকে অ্যাচিভ করার জন্য ওয়েও যাতে আমার কাছে তার ফ্রিডম থাকে। তো সেখানটায় সে এই দুটো, যেটাকে আমি বললাম সাবস্ট্যান্টিভ বা প্রসিডিউরাল, সে দুটো ভাগে ভাগ করে। সেখানটায় বলে যে ফাংশনিং অ্যান্ড ক্যাপাবিলিটিস। যেটাকে ফাংশনিংয়ে সে বলেন যে ফাংশন ইজ অল অ্যাবাউট অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টস। যেরকম বলছিলাম হোয়াট, এবার আপনাদের মনে হবে হোয়াটের মধ্যে কি হতে হবে, যেরকম আপনার এরকম মনে হতেই পারে যে আমি হেলদি থাকতে চাই, তো বিং হেলদি ক্যান বি আ সাবস্ট্যান্টিভ ফ্রিডম। বিং এডুকেটেড, আপনার মনে হতেই পারে যে আমি ইউপিএসসি দেবো, আমার কাছে আমার শিক্ষা অর্জন খুব থাকা উচিত, তো বিং এডুকেটেড বা লিটারেট এখানটায় হোয়াট, এই রকমের সাবস্ট্যান্টিভ ফ্রিডম। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এরকম মনে হতে পারে যে আপনি পলিটিক্যালি খুব অ্যাক্টিভ হতে চান, আবার সেইটা কি সাবস্ট্যান্টিভ ফ্রিডম। ক্যাপাবিলিটিস হলো সেটা যেটা রিয়েল অপরচুনিটি অর দি ফ্রিডমস টু অ্যাচিভ দোজ ফাংশনস। যে ফাংশনসগুলোর ব্যাপারে আমরা এতক্ষণ কথা বললাম, বিং হেলদি, এডুকেটেড, পলিটিক্যালি অ্যাক্টিভ, ক্যাপাবিলিটি হলো সেইগুলোকে অ্যাচিভ করার অপরচুনিটি কোথাও না কোথাও আমাদেরকে পাবিয়ে দেবে। তো আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে অমর্ত্য সেন নট অনলি মিনস বা গোল নিয়ে কিন্তু সীমিত না, সে মিনস টু অ্যাচিভ দোজ গোলস নিয়েও কিন্তু সে ইকুয়ালি কনসার্ন। সে যখন ইকুয়ালি কনসার্ন হবে, তো আমরা কোথাও না কোথাও আমরা মাল্টিপল টাইমস ইভেন পেঙ্গুইন পাবলিকেশনস বা এরকম অনেক পাবলিকেশন যেখানটা অমর্ত্য সেনের আইডিয়াসগুলো নিয়ে, বুকসগুলো নিয়ে ডিসকাশন হয়েছে, এশিয়াটিক সোসাইটিও, সেখানটা আমরা দেখতে পাচ্ছি যে তাকে টেলিওলজিক্যাল থিঙ্কার বলে কোথাও না কোথাও তারা টার্ম করছে। কেন কি সে গোলের বাইরে গিয়ে নট অনলি, মাথায় রাখবেন যে নট অনলি ইউটিলিটেরিয়ান, ইউটিলিটেরিয়ানের ঠিক কিছু একটু উপরে গিয়ে সে কথাটা বলতে চাইছে। তো
এইটা ছিল আমাদের মেন আইডিয়া যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কি। এবার একটা যদি এক্সাম্পল দিয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই, কেন এই ফাংশনিং আর ক্যাপাবিলিটি দুটো খুব ইম্পর্টেন্ট। কেন কি আপনি যদি ভেবে দেখেন যে সব ইন্ডিভিজুয়াল, ইভেন ধরুন পার্সন এক্স অ্যান্ড পার্সন ওয়াই, দুজনেরই যদি ইনকাম সেম থাকে, আপনার কি মনে হয় দুজনই সেম অপরচুনিটি পাবে? দি অ্যান্সার ইজ নো। কেন? কেন কি ইন্ডিভিজুয়াল ইভেন উইথ দি সেম ইনকাম হ্যাভ ডিফারেন্ট অপরচুনিটিস ডিপেন্ডিং আপন দেয়ার অ্যাক্সেস টু, আগেই যেরকম বললাম, হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। তো যখন দুজনের ইনকাম সেম হতে পারে কিন্তু তাদের অপরচুনিটি বা অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তাদের সোশ্যাল মোবিলিটি তো সেম থাকবে না। যখন সেম থাকবে না তখন আমাদেরকে এই দুটো প্যারামিটারই লাগবে জাজ করতে। কেন? আবার বলছি, কেন কি ফ্রিডম অফ অপরচুনিটি, যদি আমি বলি দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রিডম অ্যান্ড অপরচুনিটি ইজ দি আলটিমেট গোল অ্যান্ড নট দি ইনকাম অ্যান্ড ইটস আউটকাম। তার মানে আগেও আমরা যেরকম দেখছিলাম যে ইনকাম বেসড আউটকামগুলো দিয়ে যখন জাজ করা হচ্ছে একটা গ্রোথকে, সেই গ্রোথ কিন্তু ফুল প্রুফ না। কেন কি সেই গ্রোথের কিছু প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমটা আমরা নেক্সট পার্টে দেখব। কিন্তু যখন আমরা তার রিয়েল অপরচুনিটিস ফ্রিডম নিয়ে তাদেরকে জাজ করব, যে ক্যাপাবিলিটিস আর ফাংশনিংস নিয়ে তাদেরকে জাজ করব, তখনই কিন্তু আমরা তাদের ট্রু গ্রোথটাকে বা ডেভেলপমেন্টটাকে ডিসাইড করতে পারবো বা মেজার করতে পারবো। এরপরে যেরকম আমি বলছিলাম যে যার ব্যাকড্রপে এই আইডিয়াটা এসছে তার কি কি লিমিটেশনস ছিল, দি লিমিটেশনস অফ জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। তো দি ভেরি ফার্স্ট লিমিটেশন ইজ ইকোনমিক রিডাকশনিজম। এটা কি বলছে? বলছে যে জিডিপি, যে আইডিয়াল কনসেপ্টটা ছিল, যে এই যে গ্রোথের, যে জিডিপির পেছনে যে জিডিপি লিঙ্কড গ্রোথ যে কথাটা বলা হচ্ছিল, সেটা সবসময় ইকোনমিস্টরা কিন্তু একটা কান্ট্রির গ্রোথ দেখতো, কিন্তু তার ইন্ডিভিজুয়ালের গ্রোথ হচ্ছে কি হচ্ছে না সেখানটায় কিন্তু কোথাও না কোথাও সোসাইটির গ্রোথ হচ্ছে কিনা তারা কিন্তু অবগত ছিল না। আবার সেম জিনিস এখানটা থেকে আবার ক্রিপ ইন করছে যে যদি ইনকাম সেম হয় তাতে কি, যেরকম এখানটায় বলছিলাম যে গ্রোথ কি এনশিওর, তাতে নাও তো হতে পারে। কিন্তু যখন ফ্রিডম অ্যান্ড অপরচুনিটি, যখন ফাংশনিং ক্যাপাবিলিটি সবার কাছে থাকবে, সেটা কিন্তু নিশ্চয়ই গ্রোথ হবে। সেকেন্ড, ওখান থেকে যদি পয়েন্টটাকে আরেকটু মাইনুটে যাই আমরা, তো ডিস্ট্রিবিউশনাল ব্লাইন্ডনেস, যেখানটা আমরা এটা দেখতে পারি যে ইকোনমিক গ্রোথ অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোএক্সিস্ট করে ইনইকুয়ালিটির সাথে। আমি যদি আপনাকে উদাহরণ দিই, আপনারা ইকোনমিক্সে পড়েন গিনি কোএফিসিয়েন্ট, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে পারফেক্ট ইনইকুয়ালিটি, এই যে গিনি কোএফিসিয়েন্ট, এটা কি 0 নাকি 1? এটা আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবেন। তো একটা কান্ট্রির তো জিডিপি তো গ্রোথ হতেই পারে, কিন্তু তার সাথে তো ইনইকুয়ালিটিও বাড়তে পারে, ডিভাইডটাও তো আরও ব্রড হয়ে যেতে পারে, তার জন্য জিডিপিটা ঠিক না। আরও একটু যদি মাইনিউট পয়েন্ট ইন দি সেন্স অফ, আমরা যদি একটু অ্যাম্বিটটাকে ছোটো করে, নিচের দিকে ডাউনওয়ার্ড ট্রিকল গিয়ে যদি অ্যাম্বিটটাকে বড় করি, তখন আবার সোশ্যাল ডাইমেনশনস আমরা দেখতে পারি। কেন কি জিডিপি ইজ প্রপারলি ইকোনমিক টার্ম, সেখানটায় এই যে আপনার এডুকেশন, সোশ্যাল সিকিউরিটি, সিভিল লিবার্টিস, হেলথ কেয়ার, এগুলো তো মেজারই করা হয় না। খালি এটা দেখা হচ্ছে যে ইনকাম বাড়ছে কি বাড়ছে না। আর ইনকাম বাড়লে তো আমরা আগেও দেখেছি যে ইনকাম যদি দুজনের সমান থাকে, দুজনের কাছে ইকুয়াল অপরচুনিটি থাকে না। কেন কি তার পেছনে অনেক ব্যাকিং থাকে, অনেক কিছু পার্ট প্লে করে। তো আবার সেম প্রবলেম যে জিডিপি এই জিনিসগুলোকে অ্যাকাউন্ট করতে কোথাও না কোথাও ফেলিয়ার দেখতে পাচ্ছি। বাট লাস্ট এইটাকেই আমরা দেখি যে ইনস্ট্রুমেন্টাল রোল অফ গ্রোথ একমাত্র এক্সপ্যানশন অফ হিউম্যান ক্যাপাবিলিটি অ্যান্ড ফ্রিডমের মাধ্যম দিয়ে অ্যাচিভ করা যেতে পারে। বারবারই এমফাসাইজ করছে এই ফ্যাক্টটাকে, যে যেটা ইনকাম লেড আমরা সবসময় গ্রোথটাকে দেখছি, আমরাকে সেটাকে যদি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়ে দেখি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু হলিস্টিক হচ্ছে। তো অন দ্যাট নোট আমরা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের কিছু, যখন আমরা ড্রব্যাকটা দেখে নিয়েছি, এবার অন দ্যাট বেসিস, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ড্রব্যাক না, জিডিপির যখন ড্রব্যাকটা দেখে নিয়েছি, অন দ্যাট বেসিস চলুন আমরা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের যে কি কিছু প্রিন্সিপালস আছে
সেই প্রিন্সিপালসগুলোকে এক্সপ্লোর করি, যেটা কি আমাদের ওপিনিয়ন যে পেপারের যে আর্টিকেলটা ছিল তারাও কভার করেছে। তো প্রথম যদি আমি প্রিন্সিপালটাকে করি, তার মানে ডিসকাস করি, তো প্রথম প্রিন্সিপাল হবে এক্সপ্যানশন অফ হিউম্যান ফ্রিডম। ডেভেলপমেন্ট অ্যাজ দি এক্সপ্যানশন অফ হিউম্যান ফ্রিডম। এতক্ষণ ধরে হিউম্যান ফ্রিডম বলে আসছি। তো হিউম্যান ফ্রিডমের ডাইমেনশনসগুলো আমরা এখানটায় দেখব। তো এইটা দেখার পরে আমি আগের থেকে বলে দিই যে এইটা আবার রিএমফাসাইজ করছে যে ডক্টর সেন কোথাও না কোথাও টেলিওলজিক্যাল থিঙ্কার। কেন কি সেন বারবার হিউম্যান ফ্রিডমকে এক্সপ্যান্ড করার কথা বলছে, যেটা কি নট অনলি গোলস বাট মিনস দিয়েও অ্যাচিভ হবে। খালি গোল ইনকাম হলেই হবে না, তার অপরচুনিটি কী ছিল সেটাকেও মেজার করা হচ্ছে। তো তার জন্য আমরা এখানটায় তাকে আবার টেলিওলজিক্যাল থিঙ্কার হিসাবেই ট্রিট করছি, আমরা মানে থিঙ্কার্সরা। তো এই যে ফ্রিডমটা যেটা আমরা বলছিলাম, যে যেই ফ্রিডমটার কথা, সেই ফ্রিডমটার ডাইমেনশনস কী কী হতে পারে। তো এই ফ্রিডমের 4টে ডাইমেনশনস হবে। একটা পলিটিক্যাল ফ্রিডম, সেকেন্ড ইকোনমিক ফ্রিডম, থার্ড সোশ্যাল ফ্রিডম, অ্যান্ড অ্যাট লাস্ট আমরা একটা প্রোটেক্টিভ সিকিউরিটির কথা দেখব। তো যদি আমরা পলিটিক্যাল ফ্রিডমের দিকে দেখি, তো পলিটিক্যাল ফ্রিডম কি কনস্টিটিউট করতে পারে? যে আপনার ভোটিং রাইটস আছে নাকি, আপনার এক্সপ্রেশন করার মোড আছে নাকি, আপনি একটা ডেমোক্রেটিক পার্টিসিপেশনে এঙ্গেজ হতে পারছেন নাকি। তো এইগুলোই তো ইনশিওর করবে, মনে করে দেখুন যে আমরা যে এখানটায় কথা বলছিলাম যে আসল গোলটা কি, বিং হেলদি, বিং পলিটিক্যালি অ্যাক্টিভ। তো এই যে ফাংশনস অফ পলিটিক্যালি অ্যাক্টিভ, তার তো ক্যাপাবিলিটি তো এইগুলোই প্যারামিটার্স, যে আপনি ভোট করতে পারছেন কি না, আপনার ওপিনিয়ন এক্সপ্রেস করার ওয়ে আছে নাকি, আপনি কি পার্টিসিপেট করতে পারছেন নাকি ডেমোক্রেটিক গভর্নেন্সে। সেকেন্ড, আমরা যদি ইকোনমিক ফ্যাসিলিটিসের দিকে দেখি, আপনার কাছে এমপ্লয়মেন্টের অ্যাক্সেস আছে নাকি, আপনার কাছে ক্রেডিটের অ্যাক্সেস আছে নাকি, আপনার কাছে মার্কেটের অ্যাক্সেস আছে নাকি। তবেই যদি এই ক্যাপাবিলিটিসগুলো হয়, তবেই তো আপনার ফাংশনিং যেটা হলো ইনকাম, সেটা এনহ্যান্স হবে অটোমেটিক্যালি। থার্ড, আমি যদি সোশ্যাল অপরচুনিটি দেখি, আপনার কাছে যদি এডুকেশন থাকে, আপনার কাছে যদি হেলথ কেয়ার ফেসিলিটি থাকে, আপনার কাছে যদি পাবলিক সার্ভিসেসগুলোকে অ্যাভেল আপনি করতে পারেন, তবেই তো আপনার সোশ্যাল মোবিলিটি হবে। তো আবার সেই সেম ফাংশনটা তখনই হচ্ছে যখন এই রকমের ক্যাপাবিলিটিসগুলো আপনার কাছে থাকছে। অ্যান্ড অ্যাট ফোর্থ, আমরা যদি প্রোটেক্টিভ সিকিউরিটিসগুলো দেখি, যেরকম প্রোটেকশন ফ্রম প্রপার্টি অ্যান্ড এক্সপ্লয়টেশন যদি এনশিওর হয়, সোশ্যাল এক্সক্লুশন যদি এনশিওর হয়, তবে আবার এটাকে রিএমফাসাইজ কী করছে, আপনার সোশ্যাল মোবিলিটি হচ্ছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যখন আমরা সোশ্যাল অ্যান্ড প্রোডাক্টিভ সিকিউরিটিটা দেখলাম, একটা জিনিস কিন্তু আবার রিএমফাসাইজড হচ্ছে যে এইগুলো কিন্তু আইসোলেশনে না, স্ট্রিক্ট চেম্বার্সে না, কিন্তু একজন কিন্তু আরেকজনের মিউচুয়াল রিইনফোর্সমেন্ট। যে একটা ফ্রিডম কিন্তু আরেকটা ফ্রিডমকে মিউচুয়ালি রিইনফোর্সিং করছে। এক্সাম্পল, এডুকেশন ইমপ্রুভস এমপ্লয়মেন্ট। এখানটায় যদি এডুকেশন থাকে, তার এমপ্লয়মেন্টটা অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে। তার সাথে ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল পার্টিসিপেশন এনহ্যান্স হচ্ছে। তো ইকোনমিক, এই যে পভার্টি যদি না থাকে আপনার, তবে আপনার এক্সট্রিম ডিপ্রাইভেশন পভার্টি, তবে আপনার ইকোনমিক সিকিউরিটি হচ্ছে। আর সোশ্যাল পার্টিসিপেশন কি করে হচ্ছে, আপনি ভোটে অটোমেটিক্যালি পার্টিসিপেট করতে পারছেন, তো সোশ্যাল পার্টিসিপেশন হচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা যদি এই প্রিন্সিপালকে কনক্লুড করি, তার মানে দি প্রিন্সিপাল অফ এক্সপ্যানশন অফ হিউম্যান ফ্রিডম, আমরা এই কথাটা বলতে পারি যে বাই স্ট্রেংথেনিং দিস লিঙ্কেজেস, এই রকমের লিঙ্কেজেসগুলোকে স্ট্রেংথেন করে আমরা রেঞ্জ অফ চয়েসেস অ্যাভেলেবল টু ইন্ডিভিজুয়ালকে বাড়াতে পারি। আর যত কারোর কাছে বেশি চয়েস থাকবে, তত সে বেশি ডেভেলপড হবে। একটা উদাহরণ দিই ইকোনমিক্সের। ভেবে দেখুন, আপনি আপনার ফোন রিচার্জ করেন ফ্রম এক্স কোম্পানি। যদি সেই মার্কেটে কম্পিটিশন আরও বেশি থাকে, তবে জানেন যে কোম্পানি নিজের প্রাইসটাকে নিজের ইচ্ছা মতন বাড়াতে পারবে না। কেন কি সে জানে যদি আমি প্রাইস বাড়াই, তখন আমার যে সাবস্টিটিউট আছে তার কাছে লোকেরা চলে যাবে। তো যত বেশি চয়েসেস থাকবে লোকেদের কাছে, কনজিউমারদের কাছে, তত বেশি থ্রাইভ করবে ইকোনমি। কেন কি কম্পিটিশন বাড়বে ইন আ গুড সেন্স।
তো আবার যত বেশি চয়েস, রেঞ্জ অফ চয়েসেস থাকবে, আমরা দেখব ততই ডেভেলপমেন্ট হবে ইন্ডিভিজুয়ালের। আর তারা পিপল নট মেরিলি বেনিফিশিয়ারি, বাট তারা অ্যাক্টিভ এজেন্টও হতে পারবেন, যে তারাও চেঞ্জ করতে পারবেন। তারা নট অনলি ডেভেলপমেন্টের সাথে চলবেন, বাট তারা একটা অ্যাক্টিভ প্লেয়ার হবে ডেভেলপমেন্টের। আমরা সেকেন্ড একটা প্রিন্সিপালে দেখব, সেই প্রিন্সিপালটা হলো ইকুয়ালিটি অফ অটোনমি অ্যান্ড হিউম্যান এজেন্সি। তো দি প্রিন্সিপাল ইকুয়ালিটি অফ অটোনমি একটা কি আইডিয়া হাইলাইট করে, যে আইডিয়াটা বলে যে দি ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটি টু শেপ দেয়ার লাইফস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাল্টিপল প্রিন্সিপালস দিয়ে কিন্তু একটা কোর আইডিয়া, সেটাকেই কিন্তু রিএস্টাবলিশ করছি ক্যাপাবিলিটি, সেটা হলো ফাংশনিং অ্যান্ড ক্যাপাবিলিটিস। তো তার কাছে যদি অটোনমি থাকে টু শেপ হিজ অর হার লাইফস, তবেই তার কাছে আমরা বলতে পারবো তাদের কাছে ইকুয়াল অপরচুনিটিস আছে। তো এর জন্য কি কি কন্ডিশনস হতে পারে? তার একটা কন্ডিশন এডুকেশন হতে পারে, তার একটা কন্ডিশন অ্যাক্সেস টু ইনফরমেশন হতে পারে, তার একটা কন্ডিশন ইভেন কি ডেমোক্রেটিক পার্টিসিপেশন হতে পারে। কিন্তু এর কিন্তু অ্যাম্বিট অনেক বড়, এন্ডলেস অ্যাম্বিট। কিন্তু আপনাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটাকে এই অ্যাম্বিটটাকে রিস্ট্রাকচার বা স্ট্রাকচার করার জন্য, যে উইদাউট ফর্মাল ফ্রিডম দিস রিমেন্স ইনএফেক্টিভ। তার মানে কি, আমাদের কাছে যদি আবার যদি ক্যাপাবিলিটি যদি না থাকে, ইকুয়ালিটি অফ অটোনমি যদি ইকুয়ালিটি অফ অটোনমি না থাকে, অ্যাকচুয়ালি ফাংশনসকে অ্যাচিভ করে কিন্তু কোনো কিছু লাভ হবে না। তবেই হিউম্যান এজেন্সি স্ট্রেনদেন হবে না। তবে যদি স্ট্রেনদেন করতে হয়, আমাকে ক্যাপাবিলিটিকেও স্ট্রেনদেন করতে হবে আর ফাংশনিংকেও স্ট্রেনদেন করতে হবে। আমরা আরেকটা আইডিয়াতে চলে যাব, যেখানটায় ডক্টর সেন আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফার্সের থেকে কিছু আইডিয়া নিচ্ছেন, যেটাকে আমরা বলছি নীতি আর ন্যায়া। এখানটায় তিনি একটা খুব সুন্দর ডিফারেন্সিয়েশন করছেন নীতি আর ন্যায়াতে। উনি বলেন যে নীতি হলো গিয়ে একটা কারেক্ট রুল অফ দি ইনস্টিটিউশন অর অ্যারেঞ্জমেন্ট, রুল বেস, ইকুয়ালিটি, রুল বেস। ন্যায়াতে উনি বলেন যে রিয়েলাইজেশন অফ জাস্টিস ইন অ্যাকচুয়াল সোশ্যাল আউটকাম। আপনারা কিছু একটা আইডিয়া পাচ্ছেন এখান থেকে? কোথাও না কোথাও আর্টিকেল 14 এর একটা স্মেল আসছে না? যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। সেম জিনিস, একটা ল যদি বা কোনো যদি আইডিয়া আনা হয় বা কয়েন করা হয়, তার তো প্রসিডিউরাল পার্ট তো কারেক্ট থাকতেই হবে, তার সাথে তার সাবস্ট্যান্টিভ পার্টটাও কিন্তু কারেক্ট থাকতে হবে। যখন এই দুটো ওয়েল ডিজাইনড হবে, তখনই কিন্তু আমরা জাস্টিস গ্যারেন্টিড করতে পারি। একটা এক্সাম্পল, দি সেম ক্রাইম কমিটেড বাই 2 পারসন মাস্ট হ্যাভ সেম কনসিকুয়েন্সেস, সেটা তো নীতি বলছে। কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ন্যায়া এই কথাটা বলছে যে দি ক্রাইম কমিটেড বাই 2 পারসনস হ্যাজ বিন কমিটেড অন টু ডিফারেন্ট নোশনস, অন টু ডিফারেন্ট সিচুয়েশনস। তো আমরা নীতিকে করতে গিয়ে আমরা কোনো সময় ন্যায়টাকে যাতে না ভুলি। ন্যায়টাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সিচুয়েশনটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সিচুয়েশন থেকেই ক্যাপাবিলিটিসটাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো যদি এই দুটোর মধ্যে একটা ফাইন ব্যালেন্স না থাকে, আমরা কোথাও একটা দেখব যে আমাদের যে পলিসি সেগুলো কিন্তু গ্যারেন্টিড জাস্টিস ডেলিভার করবে না। আর যদি গ্যারেন্টিড জাস্টিস ডেলিভার না করে, তো এইটা হিউম্যান ওয়েলবিংও হবে না তাতে। তো আমরা তিনটে মেজর প্রিন্সিপালস, একটা প্রিন্সিপাল আমরা এক্সপ্যানশন অফ হিউম্যান ফ্রিডমের উপরে দেখলাম, একটা অটোনমি অফ হিউম্যান, ইকুয়ালিটি অফ অটোনমি অ্যান্ড হিউম্যান এজেন্সির ক্ষেত্রে দেখলাম, আর আরেকটা প্রিন্সিপাল নীতি আর ন্যায়ের ভিত্তিতে দেখলাম। এই তিনটেই ওপিনিয়নেও মেনশন করা ছিল। এরপরে আমরা কিছু মেজর ডিবেটস দেখি, যেখানটায় এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচকে অনেক থিঙ্কার্সরা কাউন্টার করেছে।
তাদের কি ডিবেট ছিল, তাদের কি পার্সপেক্টিভ ছিল। তো সবার প্রথমে আমরা নর্মেটিভ ডিবেট অ্যান্ড ডিফাইনিং ক্যাপাবিলিটিসে দেখব, যেখানটায় ম্যাডাম মার্থা বলেন যে আমাদের যে ক্যাপাবিলিটিসটা, কিছু কোর ক্যাপাবিলিটিসগুলোকে আইডেন্টিফাই করে সেটাকে ইউনিভার্সাল করে দেওয়া উচিত। যেরকম হেলথ, ইমোশনাল ওয়েলবিং, প্র্যাকটিক্যাল রিজন, পলিটিক্যাল পার্টিসিপেশন, আর যা যা তার মনে হয়েছে যে এই জিনিসগুলো কোর টু কোর আইডেন্টিফাই করে এইগুলোকে ইউনিভার্সাল করে দেওয়া হোক। কিন্তু এখানটা ডক্টর সেন একটা কথা বলেন, যে উনি বলেন যে এই রকমের ইউনিভার্সাল লিস্ট করা খুব মুশকিল। কেন কি আমাদের ক্যাপাবিলিটিস ইমার্জ করে থ্রু ডেমোক্রেটিক পাবলিক রিজন উইদিন সোসাইটি। আর যখন ইন্ডিভিজুয়ালস, তার মানে অল দি সোসাইটিস ইন দেয়ার পার্ট আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তবে একটা ইউনিভার্সাল লিস্ট, কোড লিস্ট কি করে হতে পারে? যেরকম আমি এখানটা আপনাকে বলছিলাম যে দিস পয়েন্ট ইজ নট আলটিমেট। এখানটায় যে পয়েন্টগুলো, এগুলোকে আরও এক্সপ্যান্ড করা যায়, কিন্তু ম্যাডাম মার্থা এখানটায় বলছেন যে না, আমার কিছু কোর ক্যাপাবিলিটিস থাকবে যেগুলোকে আমি ইউনিভার্সাল করে দেবো। সেখানটায় দাঁড়িয়ে ডক্টর সেন বলেন যে না, এই রকমের জিনিস করা যাবে না, কেন কি ইন্ডিভিজুয়াল সোসাইটি নিজের নিজের রকম করে ডেভেলপ করে। তো এই রকমের একটা ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। আবার চ্যালেঞ্জিং বিষয় হওয়ার সাথে সাথে আমি তাদের ক্যাপাবিলিটিসেও কোথাও না কোথাও রেস্ট্রিক্ট করে দেবো। এইটা ভেবে যে গোলটা আমার কি, আমি গোল দেখে যদি আবার মিনসগুলোকে সেট আউট করি, তবে আবার সেম প্রবলেম করবে, ক্যাপাবিলিটিসে আবার তারা কোথাও না কোথাও পিছিয়ে থেকে যাবে। আমরা সেকেন্ড একটা থিওরির সাথে আবার একটা কনফ্লিক্ট দেখতে পারি, যে থিওরিটার নাম হলো প্র্যাক্সিস প্রবলেম। এই থিওরিটা বলছে যে এরকম অনেক থিওরিটিক্যাল আইডিয়াস আছে যেগুলো থিওরি টাইমসে খুব ভাল লাগে, কিন্তু তাদেরকে যখন ইমপ্লিমেন্টেশন করতে যাই তখন কোথাও না কোথাও একটা প্র্যাক্সিস প্রবলেম দেখা যেতে পারে। যেরকম যখন সেখান থেকে এই ফিলোসফি কনসেপ্ট অফ প্র্যাক্সিসটাকে এসছে, যেখানটা ইন্টিগ্রেশন অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে ডিফারেন্স। তো বলছে যখন এরকম একটা আইডিয়াকে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব, আমার কি প্রবলেম হতে পারে? একটা প্রবলেম পলিসি ট্রান্সলেশন চ্যালেঞ্জেস, যেখানটায় একটা আইডিয়া ইন পেন অ্যান্ড পেপার তো খুব ভাল লাগছে, কিন্তু এই রকমের ক্যাপাবিলিটিসটাকে দেওয়ার জন্য এনর্মাস রিসোর্সেস দরকার, যেটা ফিজিবল না। সেখান থেকেই আসছে অপারেশনালাইজেশন ইন গভর্নেন্স। এই রকমের ফ্রিডম অ্যান্ড অপরচুনিটি দেওয়া ইউনিভার্সালি, সেটা কি সম্ভব? আপনি বলুন। আমি যেরকম প্রথমেই বলছিলাম যে দো এটা পেন অ্যান্ড পেপারে খুব ভাল লাগছে যে এতটা ক্যাপাবিলিটি সবাইকে দেওয়া উচিত, তারা ডেভেলপ করুক, কিন্তু এত রিসোর্সেস কি গভর্নমেন্টের কাছে আছে? অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এতে কিন্তু যখনই এরকম সিস্টেম বা এরকম বেনিফিট যাওয়া হবে, আবার ইনস্টিটিউশনাল এফেক্টিভনেসের উপরেও কোশ্চেন আসবে। কেন? কেন এটা কি চ্যালেঞ্জ? এটা এনশোর করাতে হবে যে জেনুইনলি এক্সপ্যান্ডিং দি রিয়েল অপরচুনিটি, নট অনলি অ্যাডপ্টিং আ রেট্রো অফ ক্যাপাবিলিটি। জাস্ট বলার জন্য না, ভার্বালি করলে হবে না, কি জেনুইন কনসার্ন। এবার আবার একটা সেম প্রবলেম, আইডেন্টিফাইং দি জেনুইন কনসার্ন। এবার হাউ টু আইডেন্টিফাই, এটা তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। তো আবার যেরকম ম্যাডাম মার্থার কেসেও হচ্ছিল যে আমরা ওটা ব্রডার প্রসপেক্টিভে দেখছিলাম যে সোসাইটি থেকে সোসাইটি এটা ডিফার করে যে কার জন্য কি ক্যাপাবিলিটিস থাকবে। সেম জিনিস তো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালও ম্যাটার করবে, যে কার জন্য কি ক্যাপাবিলিটিস। আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি যে মেজারমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্যাল চ্যালেঞ্জেস। যেরকম এই রকমের জিডিপি আর ইনকামের ক্ষেত্রে একটা পজিটিভ কি ছিল, এটা মেজারেবল ছিল, কিন্তু এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের একটা, বা ক্যাপাবিলিটিস স্পেশালি ফ্রিডম, ডিগনিটি, পার্টিসিপেশন, এটা একটা মেজর প্রবলেম কি দে আর কোয়ালিটেটিভ অ্যান্ড ক্যানট বি কোয়ান্টিফাইড, আনলাইক জিডিপি। আর তার সাথে আবারও একটা প্রবলেম এটাও দেখতে পাচ্ছি যে একটা আইডিয়া যে প্লুরোক্রেটিক পপুলিজম, যেখানটায় ইকোনমিক লিডসরা কনসোলিডেট করছে নিজের পাওয়ার while appealing to popular sentiments, reduces development discourse, merry economic growth. আমার বক্তব্য হলো যে এভরি ইয়ার
এই প্লুরোক্রেটিক পপুলিজমের আন্ডারে তো আমরা ভোট করছি। অন হোয়াট বেসিস ভোট করছি? যে ইকোনমিক গ্রোথের উপরে ভোট করছি। তো when every individual is allowing these kind of thoughts to decide their political future, why are we constructing, why are we restricting them? Who are we to restructure them? যখন এভরি ইয়ার এর ভিত্তিতেই সেন্টিমেন্টসগুলো ড্রাইভ ইন হচ্ছে, তো এখান থেকে আমরা ইউটিলিটেরিয়ান থিওরির কোথাও না কোথাও একটা আইডিয়া পাচ্ছি। যখন এভরি ওয়ান ইজ ডিসাইডিং আপন দি ফ্যাক্ট যে দিস ইজ দি গ্রেটার গুড, ইরেসপেক্টিভ অফ দি ফ্যাক্ট ক্যাপাবিলিটিস কি হতে পারে, কি করবে কি না করবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। সবাই বলছে দিস ইজ দি বেটার গুড। যখন দিস ইজ দি বেটার গুড, তবে এটাই ঠিক। তো এটা একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা নর্মেটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, যেখানটায় there is continuous shift from human freedom, justice and democratic participation shift হচ্ছে from the idea of capability approach, যে কোর প্রিন্সিপাল ক্যাপাবিলিটি, সেখান থেকে সরে একটা ট্রেন্ড সবসময় ইন্টেন্ড করছে যে হিউম্যান ফ্রিডম, জাস্টিস, ডেমোক্রেটিক পার্টিসিপেশন দিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ফোর্থ পয়েন্ট, একটা খুব রলফের একটা পয়েন্ট, আমরা ওয়েল অফ ইগনোরেন্স আমরা এখানটায় দেখব। আবার ইউটিলিটেরিয়ান আমরা এখানটা একটা আইডিয়া ড্র করব। জন রলস বলেন যে ডিসিশন বা পলিসিস বা এনি কাইন্ড অফ ডিসিশন শুড বি মেড বিহাইন্ড দি ওয়েল সো দ্যাট ইকুয়ালিটি ইজ অ্যাচিভ। তার মানে আর্টিকেল 14-এর আবার একটা পার্ট, ইকুয়ালিটি বিফোর ল। যে যেটাই করুক না কেন, এরকম যাতে না হয় ইউ ব্রিং দি পার্সন, আই গিভ ইউ দি ল, এরকম যাতে না হয়। এরকম যাতে হয় যে ল যেন সবার জন্য ইকুয়াল থাকে। আর এটা তখনই হবে যখন ল মেকার্সরা বিহাইন্ড দি ওয়েল কাজ করবে। কারণ কি, যখন তারা জানবে না যে ওই সাইডে কারা আছে, তখন তারা ক্লিয়ার ফেভারিটিজম করতে পারবে না, আর তখনই ইকুয়ালিটি অ্যাচিভ হবে। কিন্তু ডক্টর সেন এখানটা আবার বলেন যে না, এটা হয় না, এটা কমপ্লিটলি রাইট না। কেন? যে জাস্টিসের ভিত্তিতেই আপনি পুরোপুরি একটা ইনস্টিটিউশনাল ডিজাইনকে ডিসাইড করতে পারেন না। কেন কি, আমাদের অ্যাটেনশন, আমাদেরকে ফোকাস করা উচিত অ্যাকচুয়াল সোশ্যাল আউটকামস অ্যান্ড লিভড এক্সপিরিয়েন্সেস দিয়ে। আবার যদি সহজ ভাষায় বোঝাই, যে দুটো ক্রাইম, দুজন মার্ডার করেছে, তবেই দুজনের সেম টাইম ফ্রেমের জন্য তাদেরকে পানিশমেন্ট না দেওয়া হোক, আবার তাদের সিচুয়েশনটাকে যাতে মেজার করা হোক, তাদের ক্যাপাবিলিটিস যাতে দেখা হোক, যে এটা কি কোল্ড ব্লাডেড মার্ডার নাকি হিট অফ দি মোমেন্টে হয়েছে। যদি কোল্ড ব্লাডেড হোক, তবে তার জন্য একটু পানিশমেন্টটা বেশি হোক। যদি হিট অফ দি মোমেন্টে হোক, তবে তার জন্য একটু পানিশমেন্ট কম হোক। এটা কি ফার্স্ট টাইম নাকি রিপিটেড অফেন্ডার্স? যদি ফার্স্ট টাইম হয়, তবে যাতে তার জন্য একটু কম পানিশমেন্ট হোক। যদি রিপিটেড অফেন্ডার্স হোক, তবে তার জন্য যাতে বেশি পানিশমেন্ট হোক, তবেই না সাবস্টেন্টিভ পার্টটা আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু এটা তখনই হবে যখন বিউরোক্র্যাটস আর পলিটিশিয়ানস বা পলিসি মেকার্সরা এই ওয়েল অফ ইগনোরেন্সের বাইরে এসে করবে। তখন তারা জানবে যে সামনে কে আছে, তবেই লটা তাদের রকম করে ডেভেলপড হতে পারবে। এটা তার টেক, ডক্টর সেনের টেক। কিন্তু আমরা যে এখানটায় চ্যালেঞ্জেসগুলো দেখলাম, সেই চ্যালেঞ্জেসগুলো যদি গভর্নমেন্টের প্রসপেক্টিভ দিয়ে, কেন কি আমরা আগেই পড়ছিলাম যে প্র্যাক্সমিক্স প্রবলেম আছে, প্র্যাক্সিস প্রবলেম আছে। তো এই প্র্যাক্সিস যদি প্রবলেম থাকে, তবে সেইটাকে গভর্নমেন্ট কি করে রিজলভ করবে, তার জন্য আমরা একটা ওয়ে ফরওয়ার্ড। এটা ডক্টর সেনের আইডিয়া না, এটা কন্টেন্ট, এটা ওপিনিয়ন থেকে আসা। তো প্রথমে একটা ডেমোক্রেটিক ডেলিবারেশন অ্যান্ড ডিফাইনিং ক্যাপাবিলিটিস হোক। যদি আমরা ইউনিভার্সাল না করতে পারি, আমরা কিছু তো ডিফাইন করতে পারি যেটা আমাদের সোসাইটির জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হবে। সেখানটায় ইনক্লুসিভ ডেমোক্রেটিক পাবলিক রিজনিং হোক, আর আইডেন্টিফাই হোক আর প্রায়োরিটাইজ করা হোক যে কোর ক্যাপাবিলিটিস কী, আর তার উপরে স্পেশাল ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করা হোক। যখন ক্রিয়েট করা হয়ে যাবে, সেটাকে যাতে অ্যাকচুয়ালিতে আমরা ট্রান্সলেট করি এফেক্টিভ পাবলিক পলিসিতে।
যখন আমরা এটাকে এফেক্টিভ পাবলিক পলিসিতে করব, তখন এটা কি হেল্প করবে যে এটা ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড গভর্নেন্স ফ্রেমওয়ার্ককে স্ট্রেংথেন করবে। এক্সাম্পল: ইউনিভার্সাল এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার, societal protection, and inclusive labor market, ensuring policies expand real freedom on opportunities. তার মানে যখন এইটা ফেম হয়ে গেল যে আমার কি কোর ক্যাপাবিলিটিস, সেগুলোকে আমরা যেটা প্র্যাকটিস প্রবলেম হচ্ছিল সেরকম না করে আমরা যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করি, যাতে তার একটা আমরা মাল্টি ডাইমেনশনাল ইন্ডিকেটর যে তার এফেক্ট আমরা দেখতে পারি। সেখানটার থেকেই আমরা থার্ড পয়েন্টে আসব, যে আমাদের কাছে যদি মেজারেবল না হয়ে থাকে তো মেজারেবল করার জন্য এরকম মাল্টি ডাইমেনশনাল ইন্ডিকেটর নিয়ে আসি। কেন কি, আনটিল আনলেস any policy or some policy or any idea is not measurable, it cannot be compared. If it cannot be compared, it cannot be developed. কেন কি, ক্রিটিসিজম যদি না হয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি না হয়, তবে ডেভেলপমেন্ট হবে কি করে? কেন কি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ দি সেফটি ভ্যালভ অফ ডেমোক্রেসি। এটাই ডিসাইড করছে যে কালকের পাথ কি হতে যাচ্ছে। কেন কি, এই ক্রিটিসিজমের মাধ্যম দিয়েই তো আমরা কালকের আরও গুড গভর্নেন্স অ্যাচিভ করব। তো গুড গভর্নেন্স অ্যাচিভ করার জন্য তার আগে আমাদেরকে এরকম কোনো একটা প্যারামিটার তো ডেভেলপ করতে হবে, যে প্যারামিটারের মাধ্যম দিয়ে আমরা সেটাকে মেজার করতে পারবো। আর যখন মেজার করতে পারবো, দি লাস্ট পয়েন্ট উড বি স্ট্রেংথেনিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। যখন মেজার হয়ে যাবে, আমরা অটোমেটিক্যালি উই ক্যান এনশিওর যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রুল অফ ল, আর্টিকেল 14, সেটা ট্রান্সলেট করবে ফ্রম পলিসিস টু রিয়েল ট্যাঞ্জেবল ইমপ্রুভমেন্টস, যেটা নট অনলি ইন পেন পেপার বাট অ্যাকচুয়াল রিয়ালিটিতেও আমরা দেখতে পারবো। তো স্ট্রাকচারটা আমাদের আবার বলে দিই কীরকম হবে। আমরা প্রথমে ফরওয়ার্ডে বলবো যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচকে আমরা প্রথমে একটা কিছু কোর ডিফাইন করব, টেকিং আইডিয়াস ফ্রম ম্যাডাম মার্থা। উনি যে বলছেন, উনি ইউনিভার্সাল বলছেন, আমরা ইউনিভার্সাল না করে আমাদের সোসাইটির জন্য কিছু কোর আইডিয়াসগুলোকে নিয়ে আসবো, ডিলিবারেট ডিসকাশন করে আইডেন্টিফাই করব। যদি আইডেন্টিফাই করা হয়ে যায়, সেটাকে আমরা পলিসি ইন্টিগ্রেশন করব। আইডেন্টিফাই করার পরে পলিসির সাথে ইন্টিগ্রেট করতে হবে। কেন কি, ইন্টিগ্রেট না করলে ওই পজিটিভ যে সাইকেলটা আছে সেটার আমরা বেনিফিট পাবো না। এবার যখন ইন্টিগ্রেট করে নিলাম, এবার তো মেজার করতে হবে যে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো মেজার করার জন্য আমাদের কিছু মাল্টি ডাইমেনশনাল ইন্ডিকেটার্স লাগবে, যেরকম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটা এক্সাম্পল হতে পারে। আর যখন এরকম একটা মাল্টি ডাইমেনশনাল ইন্ডিকেটস আমরা ডেভেলপ করে নেব, দ্যাট উইল অটোমেটিক্যালি এনশিওর স্ট্রেংথেনিং অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন থ্রু দি প্রসেস অফ বাই এনশিওরিং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রুল অফ ল। তো অ্যাট কনক্লুশন আমরা এটা ড্র করতে পারি যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ যেটা ডক্টর অমর্ত্য সেন বানিয়েছে, এটা কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড ভিশন অফ ডেভেলপমেন্ট। ফ্রম আ ট্রেডিশনাল আইডিয়া যে নিজেকে অনলি রেস্ট্রিক্ট করে টু ইকোনমিক, ফিলোসফার অ্যান্ড ইকোনমিক্স অমর্ত্য সেন এর থেকে বাইরে বেরিয়ে একটা বড় ব্রডার প্রসপেক্ট নিয়েছেন, যেটা এনশিওর করবে যেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, দ্যাট উইল এনশিওর যে আপনার স্বতন্ত্রতা, হিউম্যান ফ্রিডম যখন আসবে, তখন আপনি চয়েসেসে লাগাতে পারবেন আপনার কি ইচ্ছা কি অনিচ্ছা। আর যখন চয়েস করতে পারবেন, তখন আপনি খালি পার্ট হবেন না অফ ডেভেলপমেন্ট, আপনি একটা এনেবলার হবেন ডেভেলপমেন্টের। তো যদি লং স্টোরি শর্ট করি কনক্লুশনে, দি আইডিয়া অফ ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ is a path from part of development, from being a part of development to the enabler of development, from being development, from being the idea, from being thinking as development merely as a economic term to a broader term. তো এই ভিডিও এটুকু অবধি ছিল। আশা করছি এই ভিডিওটায় ডিসকাশনের শোনার পরে
আপনি এই প্রশ্নর উত্তরটা এখন কিন্তু লিখতে পারবেন। দেখুন তো আইডিয়া পাওয়া যাচ্ছে? To achieve holistic development goals, a civil servant act as a enabler. দেখতে পাচ্ছেন কনক্লুশনে? Agency rather than merely economic growth. Merely economic growth to a agency of development. From enabler and active facilitator of growth rather than just a regulator. Economic. দেখতে পাচ্ছেন লিঙ্কটা কোথায় আছে? What specific measures will you suggest to achieve those goals? আপনি এখানটায় শর্টকামিংসে 10 নম্বরের প্রশ্ন, আপনার কাছে বেশি জায়গা থাকবে না। আপনি চাইলে এখানটায় প্র্যাক্স মানে প্র্যাক্স প্র্যাক্সিস প্রবলেমের কথা বলতে পারেন। আপনি সেটাকে ওভারকাম করার জন্য ওয়ে ফরওয়ার্ড মেনশন করতে পারেন। তো নাও দি বল ইজ ইন ইওর কোর্ট। আপনি লিখুন মন খুলে, এনশিওর করুন যে এটা আপনার বেস্ট হয়, আর সেটাকে আপনারা সাবমিট করুন রাইস আইএএস ওয়েবসাইটে তার একটা পজিটিভ ফিডব্যাক নেওয়ার জন্য। অ্যান্ড অ্যাট লাস্ট, আপনারা যারা ভাবছেন যে আপনারা ইউপিএসসি বাংলাতে মেন্স লিখতে ইচ্ছুক, তারা আমাদের বাংলা কন্টেন্টটাও কিন্তু পড়তে পারেন। এটাও কিন্তু একদমই ইকুয়ালি ইউপিএসসি টার্মিনোলজিস দিয়ে বানানো। যতটা এমফ্যাসিস ইংলিশে দেওয়া হয়েছে, ততটাই এমফ্যাসিস বাংলা কন্টেন্ট বানাতেও দেওয়া হয়েছে। কেন কি মার্কেটে বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাংলা কন্টেন্ট নেই ফর ইউপিএসসি। আর যাতে আপনাদের কনসেপ্ট আর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না থাকে, তাই এই ইনোভেশনটা রাইস আইএস দ্বারা নেওয়া। তো আপনারা এই কন্টেন্ট পড়ে লিখে আমাদেরকে জানাতে পারেন, আপনারা এটার এগেনস্টেও পজিটিভ ফিডব্যাক পাবেন। তো অ্যাট লাস্ট, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাকি এরকম রেগুলার আপডেটস আপনারাও পেতে থাকেন, আপনারাও লাভবান পান, আর যাতে তারাও এতে লাভবান হয়। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সাবস্ক্রাইব করলে একটা লাভ কী হবে, কেন কি সামনে প্রিলিমস আসছে, তো আমাদের স্পেসিফিক প্রিলিমস বাইট যে সিরিজটা আছে সেখান থেকেও আপনারা প্রিলিমসে হেল্প পাবেন। আর তার সাথে ডিপ অ্যানালিসিসেরও একটা পার্ট, যেখানটায় আপনার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি ইউপিএসসি মেন্সটাকে আরও স্ট্রেনদেন, আরও সলিডিফাই করবে এই প্রিপারেশনে, এই রকমের ভিডিও আর কন্টেন্ট দিয়ে। তো অ্যাগেন থ্যাংক ইউ, আর প্রিপারেশন চালিয়ে যান।